সুপ্রিয় দর্শক, ঈদ মোবারক। ঈদ উপলক্ষে মোহনা টেলিভিশনের বিশেষ আয়োজন স্টার ইনসাইটসে রুম্পা ফারজানা আমি আরেকবার হাজির হয়ে গেলাম এমন একজন অতিথি নিয়ে, যাকে মিস্টার বলবো না জনাব বলবো তা নিয়ে ভাবতে হলো ব্রো ডাকতে কোনো সমস্যা নেই, কারণ এই পর্বের অতিথি রাজ ব্রো। ঈদ মোবারক। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো। কিন্তু ঈদ হিসেবে আপনার মাঝে যে ধরনের এক্সাইটমেন্ট থাকার দরকার সেটা কেন পাচ্ছি না? এখন কি আপনার একটু মনে হচ্ছে না আমি একটু মোহনা দর্শকদের জন্য একটু ফান করি? অবশ্যই, আমার তো ইচ্ছে করে সবসময় ফানের ভেতরেই থাকতে, এন্ড দ্যাটস ওয়াই আই এম হিয়ার। আমার আড্ডা ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য। রাজভর, প্রথমে আমার জানতে ইচ্ছে করছে আপনার নামে ব্রো কেন? আচ্ছা, সো ফার্স্ট অফ অল এটা আমার কাছে মনে হয় যে আমার পার্সোনালিটিকে স্যুট করে, অ্যান্ড আমি আসলে ওই যে 16-র পরে বয়সটা বাড়তে দেই নাই। সো ওই সময় আমি ব্রোই ছিলাম, এখনও ব্রোই আছি। সো আমার মেন্টাল এজ আমি চাই যে ওখানেই থাকুক, দ্যাটস ইট। আপনার যে ভিডিওগুলো আমরা দেখি, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আমরা ভিডিওগুলো দেখি, সেখানে আপনার কিন্তু একটা বিশেষ রকমের অবতার দেখা যায়। আমি তো বলছি আপনার মাথা নিয়ে, আপনার চুল নিয়ে। তো অনেকেরই কিন্তু জানার ইচ্ছে, এবং পাঠকদের মতো দর্শকদের মতো যারা আপনাকে ফলো করে, আমারও খুব জানার ইচ্ছে আপনি আসলে চুল শেভ করেন কিনা। হ্যাঁ, আমি কন্টেন্ট বানানোর জন্যই পুরো চুলের মাঝখান থেকে শেভ করে ফেলি, তারপর কন্টেন্ট শ্যুট করি, তারপরে আমি পুরোটা টাক হয়ে যাই, তারপরে আবার মাশাআল্লাহ আমার হেয়ার গ্রোথ ভালো, সো আবার চুল উঠে যায়, এভাবে চলছে। আশা করি আপনার চুল এরকম উঠতেই থাকবে। কিন্তু এই যে ঈদের সময় আপনি যখন কন্টেন্ট বানালেন, তখন ঈদ সামনে রেখে আপনার চুলটা ঠিক আগের মতো পৌঁছে যাবে কিনা, ঠিক জায়গা মতো, ঠিক দৈর্ঘ্যে, এটা কিভাবে নিশ্চিত হলেন? ওইটা আমি তো জানতামই যেটা যাবে না, কারণ এত ফাস্টও গ্রো করে না। আমি টাকি ছিলাম ঈদের ভেতরে, সো আমার ওটা প্রবলেম হয় নাই, কারণ ঈদ মানে হচ্ছে আনন্দ। আমি জানি যে মেয়েদের ড্রেস নিয়ে একটা থাকে, অনেক ফ্যাসিনেশন থাকে ঈদের দিনে কে কোনটা কোন সময় পরবে, অনেকগুলো ড্রেস চেঞ্জ করে। আমরা থাকি আমাদের পাঞ্জাবি আর হেয়ার স্টাইল নিয়ে। সো আমার এবার পাঞ্জাবি ছিল কিন্তু হেয়ার স্টাইল ছিল না, মাথায় এটা পরেই ঈদ করছি। কিন্তু বিষয়টা ওই যে বললাম যে ঈদ মানে আনন্দ। আমার কাছে আনন্দটা তখন মনে হয়েছে যে না, আমার অডিয়েন্সরা খুশি হচ্ছে, ওটাই আমার কাছে আনন্দদায়ক। সো আমার ঈদ ওখানেই হয়ে গেছে। মানে আনন্দ এবং ইমেজ ব্যালেন্সের একটা ব্যাপার আছে। ইয়েস। আচ্ছা, এখন যেহেতু আমরা ঈদের আড্ডাতে আছি, ঈদে যখন আপনি বাড়িতে যান, আপনার বাড়ি তো কুষ্টিয়া, আপনি কি কুষ্টিয়াতে ঈদ করেন নাকি ঢাকায়? না, শুধু ঈদের টাইমটাতেই কুষ্টিয়া যাওয়া হয়। তখন আপনার এই অবতার দেখে আপনার আশেপাশে আপনার পরিবারের লোকজন কি বলে, এটা তো আমাদের জানার খুব শখ। ওকে, সো এটা আসলে একদম প্রথমে যখন আমি ভিডিওটা করছিলাম তখন আমি কারোর পারমিশন নেই নাই, আমি জাস্ট টাক করে ফেলছি। অ্যান্ড আমার আব্বু আম্মু তখন কোভিডের টাইম ছিল, তো তারা কুষ্টিয়াতেই ছিল। তো একবারে যে ভিডিওটা দেখছে অ্যান্ড দেখছে তাদের ছেলে অলরেডি এটা করে ফেলছে, এমন কিছু করার নাই। সো তারা ইউজ টু, এইটাতে কারো কোনো কমপ্লেন নেই, টু বি অনেস্ট। হ্যাঁ, বাসার ভেতরে একটু উইয়ার্ড লাগে থেকে আমার নিজেরই, যে হঠাৎ করে আয়নার দিকে তাকাইলাম 50 বছরের বুড়ো, এটা কে, কিন্তু এটা আমি। ঠিক আছে, সো আমার ফ্যামিলি অনেক সুপার সাপোর্টিভ, সো তাদের এন্ড থেকে কোনো প্রবলেম নেই। বাট সামটাইমস আই ফিল অকওয়ার্ড। আপনার ফ্যামিলির কথা শুনলাম, সো গল্পটা জানতেই হবে, আপনার কন্টেন্ট ক্রিয়েশনের শুরুর গল্পটা। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েশন বেসিক্যালি আমি অনেক আগে থেকে করছি। সেটা হচ্ছে যখন নর্থ সাউথে ঢুকি তখন থেকে আমি ছোট ভিডিও বানাইতাম। কিন্তু ভিডিও ফার্স্ট যেটা হিট করছে সেটা হচ্ছে লকডাউনের ভিতরে, যে অনলাইন ক্লাসের যে ভিডিওগুলো। সো ওখানে আমার কাছে যেটা মনে হয় যে আমি একটু আউট অফ দ্য বক্স চিন্তাভাবনা করে নিয়ে কাজটা করছিলাম, দ্যাটস ওয়াই পিপল লাইক মি। অ্যাট দ্য সেম টাইম আমি এটা বিলিভ করি, আমি যদি এই ক্যারেক্টারে যে ভিডিওটা করতাম, যে ক্যারেক্টারে এখন কথা বলতেছি, তাহলে মানুষ অতটা পছন্দ করতো না। আমি কমপ্লিটলি টাক করছি, আমার চেহারা চেঞ্জ করছি এবং জিনিসটাকে ফানি কন্টেন্ট বানিয়েছি, যার কারণে মানুষজন পছন্দ করছে। সো ওই সময়টাতে আমার একটা কোশ্চেন ছিল যে আমি এটা কি করতেছি, আচ্ছা ঠিক আছে করি, দেখা যাবে। সো এইটা মাথায় রাখছি যে ঈদের লাইফ এখানেই শেষ, অথবা ক্যারিয়ারের শুরু এখানেই। তো পরবর্তীতে যখন আমার এদিকে সাকসেস আসে আলহামদুলিল্লাহ, তো তারপরে আমি তখন একটা কোম্পানিতে জব করতাম, আমি চাকরি ছেড়ে দিই এবং রাইট নাও আমি প্রফেশনালি এই দিকটাতে ঝুঁকে গেছি। তার মানে আমরা কি বলতে পারি, অনেকে কিন্তু যখন আমরা জিজ্ঞেস করি বা ফলোয়াররা যখন জানতে চায়, হঠাৎ করে ব্লগিং শুরু করলাম, হঠাৎ করে ইনফ্লুয়েন্সিং শুরু করলাম, তার মানে আপনারটা একটু পরিকল্পনা বলতে আমি একটু চিন্তা করছি কোন জায়গাটাতে, যে আমাকে করলে এমন একটা কিছু করতে হবে যেটার একটা ইম্প্যাক্ট থাকে। সো লকডাউনে ঘরে বসে আছি, এখন আমি যদি নর্মাল একটা বিষয় নিয়ে কথা বলি বা কি, তো ওইটার থেকে আমার কাছে মনে হয়েছে যে না, ফানি কন্টেন্ট কারণ এন্ড অফ দ্য ডে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে
যে মানুষটা ভালো সেও হাসতে ভালোবাসে, যে খারাপ সেও হাসতে ভালোবাসে, ছেলেও হাসতে ভালোবাসে, মেয়েও হাসতে ভালোবাসে। হাসি জিনিসটা সবাই পছন্দ করে। আর আমার ছোটবেলা থেকে একটা মানে ইয়া ছিল যে আমি যে কোনো জিনিসকে ফাইজলামও বানাই ফেলতাম, মানে মানে মানুষকে হাসানো ইটস এ পিস অফ কেক ফর মি। সো আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে এটাই করি। সো রাজপুর, আমি কিন্তু অপেক্ষায় থাকবো আপনি কখন আমাকে হাসাবেন আজকের পর্বের মাঝে। কিন্তু তার আগে না, আমি স্যারের ক্যারেক্টারে থাকলে আমি আপনার দিকে এমনি তাকায় থাকলে হয়তো হেসে দিতেন, কিন্তু এই ক্যারেক্টারে ডিপেন্ডস অন দ্য কোয়েশ্চেন, যে আসলে কি কোশ্চেন করা হচ্ছে ওটার আনসার আমার উপর চাপিয়ে দিলেন যে আমার আপনাকে এমন ভাবে তৈরি করতে হবে যে আপনি আমাকে হাসাবেন। ব্যাপারটা একটু জটিল বটে, কিন্তু এই যে ফানি বিষয়টা, যখন আমরা ফানকে আসলে এক একজন এক এক ভাবে দেখে, কারোর কাছে এটা খুবই মজার, কারোর কাছে মাঝে মাঝে অফেন্সিভও হয়ে যায়। আপনার এই ফানি ভিডিওগুলো করার সময় আপনি কি বিষয় মাথায় রাখেন? আচ্ছা, আমি যে বিষয়টা আমার মাথায় থাকে সেটা হচ্ছে যে দেখেন, ইফ ইউ ডোন্ট মাইন্ড, মানে আপনার হোম টাউন কোথায়? সিলেট। সিলেট, আচ্ছা, ওকে, নাইস। সো সিলেটি আঞ্চলিক ভাষায় যখন আপনি কথা বলবেন তখন কিন্তু আপনি আপনার ম্যাক্সিমামটা প্রকাশ করতে পারবেন, রাইট? কিন্তু যখন যে ভাষায় আমরা এই যে এখন কথা বলতেছি, যে আমি যে কুষ্টিয়ার ভাষায় কথা বলতেছি, শুদ্ধ ভাষা, আবার এট দ্য সেম টাইম যদি আঞ্চলিক ভাষার দিকে যাই, যে স্যার মানে আমার যে স্যারের যে ক্যারেক্টারটা সেটা যেই টোনে কথা বলে, ওটা কিন্তু ম্যাক্সিমাম ফানটা আনা গেছে এই কারণে, কারণ আমি আঞ্চলিকের একদম ডেপথে যেয়ে কথা বলতে পারতেছি। সো আমি যদি এই ক্যারেক্টারে থাকি আমি জানি আমি অতটা ফানি করতে পারবো না, এই জন্য আমি একটু আগে আপনাকে বলছি যে আমি কিন্তু স্যারের ক্যারেক্টারে নাই এখন। সো স্যারের ক্যারেক্টারে থাকলে যেটা আমার সুবিধা হচ্ছে যে আই ডোন্ট নিড টু থিঙ্ক অ্যাবাউট এনি সিঙ্গেল থিং, যে ঠিক আছে আই ক্যান গো বিয়ন্ড মাই লিমিটস, যে আমি এটার ম্যাক্সিমামটা আমি দেখতে পারবো। সো আঞ্চলিক ভাষায় আমি যখন ওই রকম ভয়েস করে নিয়ে যখন আমি কথা বলতেছি ব্যাপক কথা, তখন অটোমেটিক্যালি একটা ইয়া চলে আসে, একটা ফর্ম চলে আসে। সো এটা আমাকে হেল্প করে, আমার কনফিডেন্সটা ওখানেই চলে আসে যে না, এটা ফানি হইতে হবে, কিছু করার নেই। সোশ্যাল মিডিয়ার কিন্তু একটা মজা আছে, আপনি অনেক ফিডব্যাক খুব সহজে পেয়ে যান, কমেন্টের থ্রুতে বা হয়তো আমরা ইনবক্সে পেয়ে যান, আপনারা তো ডেফিনেটলি পান। সেক্ষেত্রে যখন আপনি এরকম ভয়েস চেঞ্জ করে বা একটু আঞ্চলিকতাকে টেনে এনে ফানি ভিডিওস করছেন, তখন এটা নিয়ে কোনো বিরূপ প্রতিক্রিয়া বা কোনো ধরনের বাজে কমেন্ট, এনিথিং? না, বাজে কমেন্টস সত্যি কথা বলতে আলহামদুলিল্লাহ ওইরকম ইয়াতে আসে নাই। মানে আমার রেগুলার কমেন্ট যেগুলো, মানে রেগুলার কন্টেন্ট যেগুলো, ওগুলোতে আমার কখনোই কোনো মানে বাজে কমেন্টস আসে নাই। বাট ধরেন উল্টাপাল্টা কমেন্টস আসে নাই এটা বলবো না, মানে রেগুলার কমেন্টসে আসে নাই যেগুলো ধরেন একটু কন্ট্রোভার্সিয়াল। এখন অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটার মানে অনেক জায়গায় চুপ থাকে, আমি ওইসব জায়গায় থাকি না। এইসব জায়গায় অনেক সময় বাজে কমেন্ট আসবে, বাট ওগুলোকে তো আমি বাজে কমেন্ট হিসেবেই নিচ্ছি না, কারণ তারা মানুষটাই বাজে। দ্যাটস ফর এক্সাম্পল জুলাইয়ের যে ব্যাপারটা ছিল, ওখানে যদি কেউ এসে আমাকে গালায় যায় যে হ্যাঁ তুমি এত ভালো ভালো কথা কেন বলতেছো, সো সেটা তো আমার কাছে খারাপ কোনো কথা না। তার মানে হচ্ছে আপনি ফানি কন্টেন্ট করেন, কিন্তু যখন যেটা প্রয়োজন সেটাও বলার চেষ্টা করেন। তো এইটা নিয়ে আপনার কিছু এক্সপিরিয়েন্স যদি শেয়ার করতেন, বিশেষ করে আপনি মনে হয় 2024 সালের আন্দোলনের কথা বললেন। আচ্ছা, ফার্স্ট অফ অল, সো ওই সময় কিন্তু অনেকে বলে নাই ভয়ে, কিন্তু আমার কেন যেন ভয়টা কাজ করে নাই। আমার তখন ভিতরে একটা জিদ চলে আসছিল, আমি ভাবছি যে না, মানে এখন না বললে আর কবে বলবো। সো আমি অটোমেটিক্যালি, মানে যেটা হয়েছে অটোমেটিক্যালি হয়েছে, অ্যান্ড মানুষের ভালোবাসা থেকেই হয়েছে। সো আমি কিছু কিছু ব্যাপারে আমি ছোটোবেলা থেকে একটু ড্যাম কেয়ার, মানে যার কারণে একটা মানুষ টাক করে ফেলতেছে কোনো ফর নো রিজন, সো সে তো এটুকু ড্যাম কেয়ার হইতেই পারে। সো তখন যে আমার মাথার ভিতরে আসে যে না, এই সময়টাতে চুপ থাকা যাবে না। ইভেনচুয়াল যারা চুপ ছিল আমি তাদেরকে নিয়েও চুপ থাকি নাই, কারণ আমার কাছে যেটা মনে হয়েছে যে, এবং তারা তো আপনার সহকর্মী, সহকর্মী বলতে তারাও কন্টেন্ট ক্রিয়েটার, হ্যাঁ তারাও কন্টেন্ট ক্রিয়েটার, তাদের সঙ্গে আমি শো করেছি অ্যাট দ্য সেম টাইম। বাট যখন দেখছি যে এই মানুষটাও চুপ, আমার তাকে নিয়ে কথা বলতে হয়েছে, কারণ আমি তখন ওই জিনিসটা আরও খারাপ লাগছে যে এই মানুষটা কেমনে চুপ থাকে, তার আমার থেকে 4 গুণ বেশি ফলোয়ার্স, সে চুপ হাও, মানে তাহলে মানুষজন তাহলে তাকে কেন এত উপরে তুলছে, আমার তখন মাথায় জিনিসটা আসছে। সো আমি একটা জিনিস মানে কি যে আসলে অনেকে আছে যে কন্ট্রোভার্সি এড়ানোর জন্য যে না আমি এই ব্যাপারে কোনো কথা বলবো না, অনেকে ক্যামেরার সামনেও বলে যে না আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাচ্ছি না, আমি এটা নিয়ে কোনো ইয়ে করতে চাচ্ছি না। বাট আমি বলে ফেলি, রিজনটা কি, যে আমার কাছে যেটা মনে হয় যে আপনি কন্টেন্ট ক্রিয়েটার হয়েছেন, আপনি যখন একটা টপিক নিয়ে কথা বলতে চাচ্ছেন না, তার মানে আপনি কন্ট্রোভার্সি এড়াতে যাচ্ছেন, তার মানে আপনি ভয় পাচ্ছেন যে আমার ফলোয়ার্স কমে যাবে, আমার রেপুটেশন চলে যাবে। আর আমার কথা হচ্ছে বি হোয়াট ইউ আর। এআর রহমান কিন্তু একটা মিউজিক বানানোর সময় কিন্তু পাবলিকের কথা চিন্তা করে না, ও নিজের যেটা পছন্দ ওইটা বানায়, মানুষজন ওটা পছন্দ করে বলে কিন্তু দ্যাটস ওয়াই হি ইজ দ্যাট ফেমাস, হি ইজ এআর রহমান টুডে, রাইট? সো আপনি যদি আপনার সতীত্ব হারায় যদি আপনি ফলোয়ার্স বাড়ান, ওটার দাম নেই। কিছু কিছু কন্ট্রোভার্সিয়াল টপিক আছে যেগুলো নিয়ে কথা বললে হয়তো আমি জানি যে আমার ফলোয়ার্স কমবে, এবং কমছেও,
কিন্তু আমি না ওই জিনিসগুলোতে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটার হলে প্যারা খাইতো, যেমন ফলোয়ার্স কমতেছে, ম্যান আমার নাম্বারস কমতেছে আমি দেখতেছি, বাট আমি প্যারা খাই না, আমি উল্টা খুশি হই। কেন? যে টক্সিক মানুষগুলো কিন্তু চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। সো আমার মতের সঙ্গে যাদের অমিল তারা আমার পেজে নাই, আমার কোনো ফেক ফলোয়ার্স নাই আলহামদুলিল্লাহ। এইটাতে কিন্তু আমরা আসবো যে পেইড ফলোয়ার্সও কিন্তু আমরা শুনতে পাই ফেসবুকের ক্ষেত্রে বিশেষ করে, এটা এখন অনেক বেশি শোনা যায়। আচ্ছা এই জিনিসটা, কিন্তু তার আগে যে প্রশ্নটা আমার মাথায় এসেছিল সেটা একটু জানতে চাই ছোট্ট করে, সেটা হচ্ছে এই যে আপনি যাদেরকে নিয়ে কথা বললেন, যারা হয়তো চুপ করেছিল, তাদের সাথে বর্তমানে এখন তো ঈদও চলে গেল, এখন আপনার সম্পর্ক কিরকম? সম্পর্ক তারপরে তো কখনো ওই যে একটা শোতেই যে দেখা হয়েছিল, তারপর কখনো দেখা হয়ও নাই, কিন্তু দেখা হইলেও আমার ইমপ্রেশন তাদের প্রতি সেমই থাকবে যে ইউ ডিডন্ট টক দ্যাট টাইম। মানে আপনি আপনার নীতিতে, হ্যাঁ আমি আমার জায়গায় স্ট্রিক্ট একদম। তো সেক্ষেত্রে আপনার নীতির জায়গা থেকে যদি ওই প্রশ্নটা চলে আসে প্রাসঙ্গিকভাবে, আপনি বললেন যে আপনার কোনো পেইড ফলোয়ার নেই, কোনো ফেক ফলোয়ার নেই। ফেক ফলোয়ার্স নেই। এই পেইড ফলোয়ার জিনিসটা কি? এইটা পেইড ফলোয়ার বলতে মানে এইটা এখন আমরা এই জিনিসটা নিয়ে অনেক বেশি মানে সামনাসামনি দেখতেছি যে কয়েকদিন আগে একটা কন্ট্রোভার্সি গেছে যে পেইড ফলোয়ার দিয়ে এভাবে এই করতেছে। তো আমার কাছে এটা মনে হয় যে মানুষ যারা অনেক বেশি মানে অবসেসড উইথ দেয়ার লাইফ, যে না আই নিড সাম ফলোয়ার্স বাট আই ডোন্ট নো হু দে আর, তারা প্রবলেম এইটাতে এঙ্গেজ হচ্ছে। বাট আমি এটার কোনো মানে মিনিং খুঁজে পাই না। এন্ড অফ দ্য ডে আপনি টাকা দিয়ে কেন ফলোয়ার কিনবেন? টাকা দিয়ে তো কত কিছু করা যায়। সো আপনি ফলোয়ার কিনতেছেন, আপনি জানেনও না কেউ আপনাকে পছন্দ, আপনি জাস্ট দেখতেছেন যে আপনার এতগুলো নাম্বার আছে যারা আপনাকে পছন্দ করতেছে, ওটা তো আপনি এডিট করেও বানাইতে পারেন। মানে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আপনি নিজেও মনে করছেন যে এটা আসলে কোনো দরকার নেই, আপনি এটা কন্টেন্ট উচিতই না। আচ্ছা, এটা উচিতই না, আমার কাছে মনে হয় এটা উচিত নেই। কারণ কি, একটা জিনিস খেয়াল করেন যে যখন একটা কন্টেন্ট আপনি দেখতেছেন, আপনি ওটার রিয়াকশন যখন দেখবেন, অটোমেটিক্যালি আপনার কিন্তু রিয়াকশন ধরেন 100K এর উপরে, আপনার মাথায় আসবে না কন্টেন্টটা অনেক ভালো, তাহলে দেখি। কিন্তু দেখার পরে আপনি দেখলেন যে না এটা ওয়েস্ট, এটা কিভাবে এতজন মানুষ পছন্দ করতেছে, তখন যখন আপনি ফলোয়ার্সের ইয়ার ভিতরে গেলেন, যে দেখলেন যে এগুলো সব মানে ফেক আইডিজ, এগুলো রিয়েল ফলোয়ার্স না, তখন কিন্তু আলটিমেটলি আপনার তার প্রতি ইমপ্রেশনটা খারাপই হচ্ছে, রাইট? সো হোয়াট ইজ দ্য পয়েন্ট? এমন হতে পারে আমি আনফলোই করে দিলাম। হ্যাঁ এক্স্যাক্টলি যে আপনিও ফলো করে রাখছিলেন, কিন্তু তার এই স্টেপটা নেওয়ার কারণে আপনি তাকে আনফলো করে দিলেন। সো হোয়াট ইজ দ্য পয়েন্ট? রাজ ব্রো, তো আপনি কিন্তু প্রথমে উল্লেখ করেছেন যে আপনি একটা চাকরি করতেন, চাকরিটা ছেড়ে দিয়েছেন, এখন ফুল টাইম আপনি কন্টেন্ট ক্রিয়েটার। সেক্ষেত্রে তো ফলোয়ার আপনার জন্য ম্যাটার করে, কারণ এটা তো আপনার আর্নিং সোর্স। হ্যাঁ আমার জন্য ম্যাটার করে, বাট আমি সব কিছুর ঊর্ধ্বে বিলিভ করি রিজিকে, যে আল্লাহ যেটা লিখে রাখছে ওর ঊর্ধ্বে যে আমি কিছু করতে পারবো না। সো আমি যখন চাকরি করতাম তখন কিন্তু আমি টানা 8 মাস ইন্টার্নশিপ করছি, যেটা কেউই করে না, ঠিক আছে? 8 মাস ইন্টার্নশিপ, আমার বসও মনে ভাবছিল যে কোন লেভেলের গাধা একটা এমপ্লয় আছে, ঠিক আছে থাক, ঠিক আছে। বাট সাডেনলি দেখেন রিজিকের ব্যাপারটা এরকম যে তখন আমার স্যালারি ছিল, এটা আমি এখন বোল্ডলি বলি, 2019-এ আমার স্যালারি ছিল 6,000। উইদিন 1 মান্থ মাই আর্নিং বিকেম 6 ডিজিট। সো আমার কোনো ক্ষোভ নাই যে আমি একসময় 6,000 টাকা কামাইতাম, নাও ইটস 6 ডিজিট, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। সো এটা আবার যদি আল্লাহ আমার কাছ থেকে নিয়েও নেই, আমার ক্ষোভ নেই, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ একসময় আল্লাহ দিবে। তার মানে আপনার পরিকল্পনাটা কি? আপনি তো মনে হচ্ছে একটু লাক না, লাক নির্ভর না, আমি লাক নির্ভর না। আমি সত্যি কথা বলতে মানে আমাকে দেখে যথেষ্ট একটু উগ্র মনে হতে পারে, বাট আমি রিলিজিয়াস প্র্যাকটিস করা স্টার্ট করছি লাস্ট 2 ইয়ার্স, মানে একদম একটু ডিপে যেয়ে প্র্যাকটিসিং মুসলিম ইউ ক্যান সে। বাট জিনিসটা হচ্ছে যে যতটুকু সম্ভব আমি চেষ্টা করি, আমি বলবো না যে একদম প্রকৃত হতে পারছি, বাট মনের ভেতর থেকে আমার ফেইথ অ্যান্ড অনেক কিছু চেঞ্জ হয়ে যাওয়ার পরে আই বিকেম দ্য হ্যাপিয়েস্ট পারসন। কারণ একটা সময় ছিল, একটু ছোট করে উল্লেখ করি, আমার 3টা বাইক, আল্লাহ রহমতে আমার কোনো কিছু বাইকে আমি আসতাম, প্লিজ বলেন। আচ্ছা ঠিক আছে, এটা হাসাচ্ছি। আচ্ছা হ্যাঁ, না আমি আসলে অন্য রিজনে, যে কারণ আপনি এমনিও আসতেন, বাট এখন টপিকটা ভিন্ন। সেটা হচ্ছে যে আমার সব কিছু ছিল, কোনো কিছুর কমতি ছিল না, কিন্তু সব কিছুর পরেও না আমি একটা জিনিস ফিল করলাম যে আমার ফ্রেন্ডরা ওদের মানে বাইকের ট্যাঙ্কে তেল লোড আছে, ঠিক আছে চল মাওয়া যায়, কোনো প্যারা নেই। এখানে আমি কনফিউজ হয়েছি আমি কোন বাইক নিয়ে যাব। আমি তখন মনে হচ্ছে সাফারিং ফ্রম সাকসেস, মানে তাহলে এতগুলো হয়ে আমার লাভটা কী হয়েছে? এন্ড অফ দ্য ডে আই এম দ্য ওয়ান হু ইজ কনফিউজড, রাইট? সো আমি একটা পয়েন্টে যে বুঝলাম যে আই এম নট হ্যাপি। অ্যান্ড দিন শেষে একটা জিনিস মিলিয়ে দেখবেন যে সবসময় না, মানে প্রতিদিন সপ্তাহের 7 দিনই বিরিয়ানি খেতে ভালো লাগে না, লাস্টে সাদা ভাতই খাওয়া লাগে। সো ওই জিনিসটা যখন আমার মাথার ভিতরে আসছে এবং আমি মানে রিলিজনের অনেক মানে কিউরিয়াসিটির থেকে আমি অনেক জিনিসের ডেপথে যখন ঢুকে যাই, তখন আমার কাছে মনে হয়েছে যে না, আমি আমার হ্যাপিনেসটা পেয়ে গেছি। এখন হোয়াট এভার হ্যাপেন্স ইন মাই লাইফ, যেমন এই জুলাইয়ের অভ্যুত্থানের কথা বললেন, আই ওয়াজ ট্রাইং সো হার্ড ম্যান, এইবার যদি কোনোভাবে আমি যদি শহীদ হয়ে যাই, আমি ডিরেক্টলি বেশ পৃথিবীতে আমার এমনি ভালো লাগে না, আমি মরে যাই, কোনো সমস্যা নেই, মরে নাই, বেঁচে গেছি।
রাজ ব্রো, আমি হাসার অপেক্ষায় এখনও আছি, দেখি আপনি আমাকে হাসাতে পারেন কিনা। তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সুপ্রিয় দর্শক, কোথাও যাবে না, স্টার ইনসাইটসে রূপা ফারজানা ফিরে আসবো রাজ ব্রোকে নিয়ে কিছুক্ষণের মাঝে। ছোট্ট একটি বিরতির পরে স্টার ইনসাইটসে আমি রুম্পা ফারজানা আছি এবং আমার সাথে এই পর্বে আছেন রাজ ব্রো। রাজ ব্রো, আমরা বিরতির আগে কথা বলছিলাম জুলাইকে নিয়ে এবং জুলাইতে আপনি অনেক কন্টেন্ট করেছেন, সেটাই মানে সেই কন্টেন্টের রিয়াকশন বা তারপরে পাবলিকের সাথে আপনার ফলোয়ারদের সাথে আপনার ইন্টারাকশনটা কীরকম হয়েছে? আচ্ছা, সো ইউজুয়ালি তো আমি ধরেন সবসময় ফানি কন্টেন্ট বানিয়ে আসছি। সো জুলাইয়ের ওই টাইমটাতে যখন আমি একটা সিরিয়াস কন্টেন্ট করি এবং বললাম না যে জিদ উঠে গেছিলো, সো ওই জিনিসটা দেখলাম যে মানুষজন পরবর্তীতে পছন্দ করছে, মানে অ্যাপ্রিসিয়েটই করছে। তো আমি ওটা আসলে আমার জায়গা থেকে মানে আমার মনে হয়েছে আমার করা উচিত, আমি করছি। কিন্তু পরবর্তীতে আমি আনএক্সপেক্টেড একটা মানে পেয়েছি যে না, মানুষজন ওই জিনিসটাকে অ্যাকসেপ্ট করছে যে না, আমি সিরিয়াস টপিকেও কথা বলতে পারি। কারণ আমি তো সবসময় ফানি বিষয়ে কথা বলে আসছি, যে বললাম যে ফাইজলামও করে আসছি। কিন্তু ওই সময়টাতে যখন দেখছি যে না, মানে ঠিক আছে, অ্যাটলিস্ট হি ইজ এ ম্যান, সো ওই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। না দে নো যে আমি শুধুমাত্র ফাইজলামই না, আমার ভিতরে সিরিয়াসনেসও আছে এবং ওইটা আপনাদের পক্ষে, আলহামদুলিল্লাহ। সেক্ষেত্রে আপনি আপনার কাছে এখন কি আপনার ফলোয়ারের কোনো এক্সপেকটেশনস আছে যে আপনি এখন অন্য বিষয়ে কথা বলবেন? হ্যাঁ, কিছু কিছু ব্যাপার থাকে যেগুলো নিয়ে তারাও চায় যে এখন অনেক টেক্সট আসে যে ভাই এই ইস্যু নিয়ে কথা বলেন, এই ইস্যু নিয়ে কথা বলেন। আমি কয়েকদিন আগে একটা বিষয় নিয়ে কথা বলছি, যেটা এখানেও উল্লেখ করি, যে আমরা হচ্ছে যে যখন কোনো একটা কিছু ঘটে, যেমন কয়েকদিন আগে রেপ অনেক বেশি বেড়ে গেছিলো, সো তখন ওই ব্যাপারটা নিয়ে সবাই কন্টেন্ট বানাচ্ছে, সবাই করতেছে। বাট তার কয়েকদিন আগে কিন্তু বাংলাদেশে এই যে বিল্ডিংয়ে আগুন ধরে যেত, এটা নিয়ে কথা বল, আমি ইচ্ছাকৃত অফ টপিকে কথা বলছি। কয়েকদিন আগে একটা কন্টেন্ট দিছি, ওইটাতে 1 লাখও ভিউ হয় নাই, বিকজ আমি ওইটাকে শুরুই করছি যে আগুন নির্বাপন করেন, আগুনের কোনো যন্ত্র আছে কিনা, আগুন নেভানোর কোনো যন্ত্র আছে কিনা, এটা একটু বাসায় এনশিওর করেন। মানুষজন তখন এই ব্যাপারটা নিয়ে কেন করে না, কারণ তখন তো আগুনের ট্রেন্ডই চলতেছে না, তখন মানুষজন রেপ নিয়ে কথা বলতেছে। এখন আমি কেন আগুন নিয়ে কথা বলতেছি, কারণ এই যে আবার যখন 2-3 মাস পরে কোনো একটা বিল্ডিংয়ে আগুন লাগবে, আবার সবাই হুমড়ি খেয়ে পড়বে যে হ্যাঁ এই বিল্ডিংয়ে এর আগে আগুন লাগছিল, এই হয়েছিল, মানুষ এখনও সচেতন না। সো সচেতনতার জায়গাটা না কমপ্লিটলি নিজের। সো আমি ভিডিও বানাই তো সচেতনতা আসবে না, এটা কমপ্লিটলি নিজের থেকে আগে ওটা রপ্ত করতে হবে। একটা টিচার যখন স্টুডেন্টকে শেখায়, টিচারের কৃতিত্ব কোন জায়গায়, যে টিচার শেখাইছে। বাট স্টুডেন্ট যদি না শেখায়, যদি ফাজলামো ধরে বসে থাকে যে আমি অঙ্ক শিখবো না, টিচার কিন্তু ফেইল্ড, জীবনেও সে শিখতে পারবে, জীবনেও কিন্তু এটা কিন্তু তাহলে টিচার কিন্তু মানে ভালো একটা টিচার হয়েও সে কিন্তু ব্যর্থই থেকে যাবে। সো ইট ডিপেন্ডস অন দ্য স্টুডেন্ট যে আপনি কথাটা নিচ্ছেন কিনা। আমি বলতেছি না যে আমার অডিয়েন্স আমার স্টুডেন্ট, বাট যে মেসেজগুলো আমি দিচ্ছি সেটা যদি তারা নিজের লাইফে কখনো ওইভাবে চিন্তাই না করে, তাহলে তো আলটিমেটলি ইম্প্যাক্টফুল না। ফলোয়ারদের কথা যখন চলেই আসলো, যারা আপনাকে ফলো করছে, বিভিন্ন ভিডিওতে বিভিন্ন ধরনের রিয়াকশন দিচ্ছে, তা হয়তো রাজ ব্রো জানতে আপনি যখন রাস্তায় হাঁটেন তখন আপনাকে দেখে কেউ চিনে ফেলে কিনা, কারণ আপনার তো একটা অন্যরকম অবতার থাকে। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো জিনিসটা হচ্ছে যে আমাকে ওইভাবে কেউ চিনতে পারে না, সো এটা একটা ব্লেসিং। কিন্তু লকডাউনে কেউ যদি আমার কন্টেন্ট দেখে নেই, এরকম মানুষ পাওয়া একটু ডিফিকাল্ট। যদি কেউ ফেসবুক ইউজ করে থাকে তাহলে সে আমার কন্টেন্ট দেখছে, ওকে। কিন্তু বাইরে দেখে যে চিনে না, এটা একটা বড় অ্যাডভান্টেজ আছে। যে ধরেন আমি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে অনেক চিল্লাপাল্লা করে হাসি আড্ডা করতেছি, এখন বাংলাদেশের ব্যাপারটা তো আপনি জানেন যে হঠাৎ করে কাউ একটা চিল্লাইতেছে রাস্তার ভিতরে, ওটা কিন্তু চিনে ফেললেও তখন একটা প্রবলেম। হ্যাঁ, তো ওই জায়গাটাতে তারা দেখা যাচ্ছে আমাকে চিনতেই পারে না। রাজ ব্রো, যেহেতু আপনার ফলোয়ারদের কথা চলেই আসলো, তাহলে তো এখন জানতেই হয় আপনি যখন রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করেন তখন এই ফলোয়ার আপনাকে কীরকমভাবে ফলো করে, বা আপনার কোনো ওরকম মজার কোনো ইনসিডেন্ট আছে কিনা? আচ্ছা, ফার্স্ট অফ অল আমাকে ওইভাবে কেউ চিনতেই পারে না। এর কারণ হচ্ছে যে আমি কন্টেন্টে কমপ্লিটলি টাক হয়ে ডিফারেন্ট একটা মানুষ হয়ে আসি। অ্যান্ড রিয়েল লাইফে যারা মানে ধরেন অনেকদিন ধরে কন্টেন্ট দেখছে বা যারা চেনার তারা চিনে ফেলে। বিষয়টা এরকম শাহরুখ খানের সিনেমার মতো, চশমা খুলে ফেললাম আমাকে কেউ চিনলো না, এরকম না। মানে ব্যাপারটা হচ্ছে ওখানে তো আমি মানে ক্যারেক্টার প্লেই করেছিলাম কমপ্লিটলি ডিফারেন্ট একটা সো যারা আমাকে এমনি অনেক বেশি ভালোভাবে খেয়াল করে তখন তারা বুঝতে পারে যে ওকে ঠিক আছে, এইটা সেই লোকটা ওই যে লকডাউনের ভিতরে। কারণ লকডাউনের ভিতরে যারা ফেসবুক ইউজ করছে তারা ডেফিনেটলি স্যারকে চেনে, আমাকে না চিনলেও স্যারকে চেনে, যে অনলাইন ক্লাসের টাকলা স্যার, তাকে চিনে। সো সেই সুবাদে যারা এখন আমাকে চিনতেছে, হ্যাঁ ফানি ইনসিডেন্ট হয়। যেমন সব থেকে ফানি আমার লাইফে এখনও পর্যন্ত যেটা, সেটা হচ্ছে যখন আমি কন্টেন্ট মানে করতেছিলাম ওই লকডাউনের টাইমটাতেই,
যখন লকডাউন একটু শিথিল হলো, যে বাইরে টুকটাক বের হতে দিচ্ছে, যে সন্ধ্যা পর্যন্ত বের হয়ে যাবে বা এই, তো তখন হচ্ছে আমি ক্যাপ পরে বাইক চালাচ্ছিলাম। অ্যান্ড ক্যাপ পরে চালাইতাম কারণ মাথার মাঝখানে টাক, কিন্তু দুই পাশে তো চুল আছে, আর নিচে এরকম মানে একটু হিপ হপ টাইপেরই থাকতো, ব্যাগি প্যান্টস অ্যান্ড টি শার্ট। তো বাইক আস্তে চালাইতাম যাতে ক্যাপ উড়ে না যায়। কিন্তু হঠাৎ করে একদিন ফ্রাস করে ক্যাপ উড়ে গেছে, অ্যান্ড উড়ে যাওয়ার পরে আমি ফিল করলাম যে মাথার মাঝখান দিয়ে খালি ঠান্ডা লাগতেছে, দুই পাশে কোনো ফিলিংস নাই। কিন্তু খুবই উইয়ার্ড লাগছিল, কারণ রাস্তায় তো মানুষজন থাকতেই পারে, কিন্তু অতটা মানুষ ছিল না। কিন্তু প্রবলেমটা হচ্ছে, চেনা পরিচিত মানে যে আমার কন্টেন্ট দেখে সে থাকলে আমার কোনো প্রবলেম ছিল না, সে তো আমাকে অ্যাপ্রিসিয়েটই করতো যে না, আই ক্যান সি হিম। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমি নেমে আমার ক্যাবটা আনার সময় দেখি যে প্রায় 7-8 জন মিস্ত্রি তারা কাজ বাদ দিয়ে আমার দিকে তাকায় আছে, কারণ তারা তো আমার কন্টেন্ট দেখে নাই। তারা ভাবতেছে যে আমি 50 বছরের একটা মানে কি বলবো লুচ্চা, যে হচ্ছে এরকমভাবে টাক হয়ে ঘুরে বেড়াই, মানে সরি এরকমভাবে ক্যাপ পরে ঘুরে বেড়াই। কিন্তু ইন রিয়েল তো আমি এটা কন্টেন্টের জন্য করছি, এটা তো আমি তাদেরকে বোঝাতেও পারি। চিনে ফেলেছে এরকম ভাবে যে রাস্তায় এসে আসেন একটা সেলফি তুলি, ভাই আপনি ফুলটা দেখান। হ্যাঁ এরকম হয়েছে। আর অনেকে এইটা কনসার্ন ছিল যে একবার এরকম হয়েছে, চায়ের দোকানে আমি চা নিচ্ছি, একজন এইভাবে আগায় আসতেছে, তো আমি চেষ্টা করতেছি, এখন বুঝতে পারছি অনেক মানুষ আছে, আমি অকওয়ার্ড ফিল করবো, আমি চাটা নিয়ে তাদের চলে যাই, সে এসে সবার সামনে চিল্লায় উঠছে আপনি টাক না, বলছে যে হ্যাঁ, বলছে এদিকে এদিকে, সে আরেকজনের সঙ্গে অলরেডি বাজি লাগছে, বলছে যে উনি টাক, ওই বলছে না অরিজিনাল টাক করেন না। বাধ্য আমার তাকে দেখানো লাগছে, মানে সে আমাকে বলছে যে আপনি একটু খুলে একটু দেখান, আমার বন্ধুটা দেখবে, আমি ওর সঙ্গে বাজি লাগছে যে আপনি টাক। এইটা একটা ছিল। আর এমনি যেটা হয় যে অনেকে ভয়েস করতে বলে যে ভাই প্লিজ ওই ভয়েস একটু কথা বলেন, একটু ওই ভয়েসে একটু কথা বলেন, আমাকে কিছু একটা বলেন। কি বলবো আমি এত কথা কেন, দ্যাটস ইট, এর বেশি কিছু না। রাজবর, আমরা কিন্তু মোটামুটি আড্ডা শেষ পর্যায়ে চলে এসেছি। এখন একটু জানতে ইচ্ছে করছে যে এই যে আপনি কন্টেন্ট করছেন, এখন নিশ্চয়ই আপনার কোনো পরিকল্পনা আছে, তো এই পরিকল্পনাটা কি? ওকে, নাইস কোয়েশ্চেন। সো জিনিসটা হচ্ছে যে আমি কন্টেন্ট যখন স্টার্ট করি তখন কিন্তু মাঝখানে উল্লেখ করেছি আমি চাকরিই ছেড়ে দিছি, যে তার মানে বুঝতেই পারতেছেন যে আমি কতখানি এই জায়গাটাতে সিরিয়াস হয়ে গেছিলাম। অ্যান্ড এখন যেমন আমার যেটা ধ্যান ধারণা চিন্তাভাবনা সেটা হচ্ছে যে আমি কন্টেন্ট ক্রিয়েশন করে যে ফ্রিডমটা পেয়েছি এটা আমি কোনো চাকরিতে যে আর পাবো না। অ্যান্ড একটা জিনিস টু বি অনেস্ট, মানে আমি যে জিনিসটা ফিল করি নিজে, কারণ আমি নিজেও জব করেছি, যে আপনি যদি জব করেন সেক্ষেত্রে আপনি না ঢাকা সিটিতে বা বাংলাদেশে সার্ভাইভ করে যেতে পারবেন, বা আপনার লাইফ লিড করার জন্য চাকরির বহির্ভূত কিছু একটা করা লাগবে। লেটস সে ফর এক্সাম্পল ইট ক্যান বি এ বিজনেস, ইট ক্যান বি সামথিং এলস। সো আমার জিনিসটা হচ্ছে যে আমি যেভাবে মানুষজন আমাকে অ্যাপ্রিসিয়েট করছে, এই অ্যাপ্রিসিয়েশনটা ধরে রেখে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। ডেফিনেটলি যে ব্যাপারগুলো আমার কাছে খারাপ লাগবে সেগুলো নিয়ে আমি কথা বলবোই। সো ওইটাতে যদি আমার ফলোয়ার্স কমেও যায় তাতে ওই যে তারা আমার ক্যাটাগরির না, ওইটা চিন্তা করে আমি আলহামদুলিল্লাহ যে ঠিক আছে। যেমন এখন আলহামদুলিল্লাহ আমার 1 মিলিয়ন মতো ফলোয়ার্স আছে, কিন্তু এর ভেতরে যদি 1.1 ওকে, সো এর ভেতরে এই যে 0.1 যদি চলেও যায়, যে 1 লাখ যদি চলেও যায়, যে এমন একটা রিজন যেটা আমি তুলে ধরলাম যে যে জিনিসটা আমি পক্ষপাতী তারা পক্ষপাতী না, চলে গেল, তখন না আমার কাছে আরও বেটার ফিল হবে যে না 1.1 থেকে 1 হয়েছে, কিন্তু আমি 1 লাখ টক্সিক মানুষ আমার থেকে দূরে গেছে। যেমন এই যে একটু আগে যে কোশ্চেনটা বললাম ওইটার লেজুরে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমি যেভাবে এমনি চলাফেরা করতেছি এইটাতে অনেকে দেখে ভাবে যে আমি অনেক রুড, আমি অনেক অ্যারোগেন্ট, আমি হয়তো অনেক অভদ্র, কিন্তু যখন যে কথা বলবে তখনই তার ইমপ্রেশন চেঞ্জ হয়ে যাবে, আই নো। কিন্তু এটার একটা মজা আছে, এটার একটা অ্যাডভান্টেজ আছে, সেটা কি যে আপনি যদি আপনার মতোই ধরেন চলতেছেন, হ্যাঁ, তো আপনাকে দেখে মানে আপনার নাম না যেন আপনার নামে কিন্তু 10টা খারাপ কথা একটা মানুষ বলতে পারবে, এটা বাংলাদেশ, রাইট? আপনিও মানেন। সো সেই মানুষটা কি আপনার প্রতি জাজমেন্টাল হচ্ছে, রাইট? আচ্ছা, এখন যে আপনার নামে এরকম উল্টোপাল্টা জিনিস চিন্তা করতেছে সে কিন্তু নিজের থেকে কখনোই আপনার সঙ্গে এসে কথা বলবে না, রাইট? এটা কিন্তু একটা বড় একটা ব্লেসিং, কেন জানেন? তার মানে কি জাজমেন্টাল মানুষ আগেই বাদ, আপনার সঙ্গে কথাই বলবে না। সো দ্যাটস ওয়াই মানে স্টে উইথ দিস অ্যাটায়ার, মানে এমন না যে মানুষ এসে আমার সঙ্গে কথা না বলুক। কেউ যদি এটা ভাবে যে আমি ভাব মারতেছি, ঠিক আছে ভাবো, তুমি আগেই জাজমেন্টাল, তার মানে তুমি জীবনেও আমার সঙ্গে কথা বলবে না। আমার লাইফ ইজ মোর ইনটক্সিক উইথ দ্যাট, এটাই। কিন্তু যখন আপনি আরো পরিপক্ক হবেন তখন আপনার এই চুল ফেলে দেওয়ার এটা ফেলাতেই থাকবেন, মানে ধরেন কেউ আপনাকে বললো যে তুমি আর চুল ফেলো না, তখন কে বলবে? ধরেন বলতে সেটা যদি আমার ওয়াইফও হয়ে থাকে তাহলে আমি বলবো যে ইউ বেটার টেক ইওর ওন ওয়ে।
জিনিসটা হচ্ছে যে মানে প্রত্যেকটা মানুষের একটা ইয়া থাকে যে হেয়ার ফল হইলে কি হবে। এখন আমার সব থেকে বড় ইয়া যেটা আমি মনে করি যে স্ট্রেংথ, সেটা হচ্ছে যে আমি আমার উইকনেসটাকেও স্ট্রেংথে কনভার্ট করতে পারি এবং আমি যে কোনো জিনিসকে ফাজলামো বানাই ফেলতে পারি। সো দ্য থিং ইজ, সব ছেলেদের একটা চিন্তা থাকে যে আমার চুল পড়ে গেলে আমার কী হবে, তখন আমার তো কেউ আমাদেরকে তাকাবেও না, আমার লাইফ শেষ হয়ে যাবে, আমি পুরো বুড়া হয়ে যাবো। সো আমি টাক করা অবস্থায় মানুষ অলরেডি ওইটাই বেশি পছন্দ করে। সো আমি যদি পুরোপুরি টাক পরেও যাই, আলহামদুলিল্লাহ। তার মানে এটা হচ্ছে আপনার ফিউচার প্ল্যান যে আমার চুল আগে থেকেই নাই। হ্যাঁ, চুল চলে গেলেও কোনো সমস্যা নেই, ওইটা নিয়ে আমি আগে থেকে মেন্টালি স্যাটিসফাইড। সো আলহামদুলিল্লাহ, কোনো প্রবলেম নেই। চুল নিয়ে যেহেতু আমরা কথা বলছি, আপনার কন্টেন্টের মাঝেই থাকে, এই যে আপনি ফানি কন্টেন্টসগুলো করছেন, এই কনফিডেন্সটা আপনি কোথা থেকে পেয়েছেন প্রথমে, আর এখন কোত্থেকে পাচ্ছেন? আচ্ছা, সো আমি ছোটোবেলা থেকে ওই যে একটু মানে কেন যেন থাকে না যে সার্কেলে একটা ছেলে যে সবসময় হচ্ছে হাসাইতো, সো ওরকমই ছিলাম। কিন্তু কনফিডেন্সটা পেয়েছি এই জায়গা থেকে যে যখন আমি ওই ক্যারেক্টারটা প্লে করছি, মানে আমি কিন্তু আমার ক্যারেক্টারে না, মানে স্যারের ক্যারেক্টারটা যখন প্লে করতেছি, তখন কিন্তু আমার চিন্তা করতে হচ্ছে না যে আমার একটা জায়গায় যদি কথাবার্তা গ্রামের মানুষের মতো হয়ে যায় তাহলে কীরকম লাগবে। এখন আমরা একটা জিনিস খেয়াল করে দেখছি, যে কোনো নাটকে, যেমন মোশাররফ করিমের কথা যদি বলি, সে যখন আঞ্চলিক ভাষা ইউজ করছে তখন কিন্তু ব্যাপারটা ফানি লাগছে। ইটস নট অ্যাবাউট মোশাররফ করিম, ইটস অ্যাবাউট দ্য আঞ্চলিক ভাষা, ইটস অ্যাবাউট দ্য ফ্রিডম। সো জিনিসটা হচ্ছে যে কনফিডেন্সটা ওই জায়গা থেকে আসবে যখন আপনি আপনার ব্যাপারে কনফিডেন্ট যে না, আপনার ভিতরে কোনো জড়তা নেই। সো এই জড়তাটা যখন একটা মানুষের ভিতরে চলে যাবে তখন অটোমেটিক্যালি তার ভিতরকার ফানটা বের হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু ফান আছে, কিন্তু তার একটু রিজার্ভ থাকতে চায়, দেখাতে চায় আমি খুব কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই জড়তাটা ব্রেক হয়ে গেলে অটোমেটিক্যালি ফান চলে আসে। আমি বুঝি না মানুষ ফান কেন বের করে না। মানে ইফ ইউ আর নট স্মাইলিং টুডে, আপনি ধরেন আজকে 1 ঘন্টা আপনি চুপচাপ মন খারাপ করে বসে আছেন ফর নো রিজন, কালকে আপনার এক্সাম, কিন্তু আপনি মন ভালো থাকলেও এক্সামে যে রেজাল্ট আসবে খারাপ থাকলেও, তাহলে ভালো রাখাটা বেটার না? বি সেলফিশ। দারুণ কথা। সেক্ষেত্রে যদি এখন একটু জানতে ইচ্ছা করে, অনেকে তো অনেক ধরনের কন্টেন্ট করে, কেউ যদি ফানি ভিডিওস করতে চায় বা ফানি কন্টেন্ট করতে চায়, তার কোন বিষয়টা খেয়াল রাখা প্রয়োজন? আচ্ছা, তার প্রথমত বর্তমান মানে অবস্থার পরিপ্রেক্ষিতে আমি বলবো যে তার প্রথমে এই জিনিসটা মাথায় রাখা উচিত যে আদৌ আপনি ফানি কি না। আপনি যদি ফানি না হন প্লিজ আইসেন না, কারণ এই জিনিসটা না তখন ক্রিঞ্জ হয়ে যায় যে বাংলা ফানি ভিডিও 1, বাংলা ফানি ভিডিও 2, টাইটেলটাই ফানি। মানে কিছু কিছু জিনিস থাকে, কিছু কিছু ভিডিওস আমরাও দেখি, আমি কাউকে ছোট করে বলতেছি না, ব্যাপারটা হচ্ছে যে আপনি মানে আপনার যে ফেমাস হইতেই হবে নট নেসেসারি। আপনার ভিতরে ট্যালেন্ট থাকলে এমনি মানুষজন আপনাকে ফেমাস বানাবে, আপনি নিজেকে বানাতে যান না, এটা আমার রিকোয়েস্ট। সেটা হচ্ছে যে দেখেন, এই যে বাংলা ফানি ভিডিওর যে কথা বললাম, অনেক সময় একটা জোক দেখে আমাদের কাছে হাসি চাপে এইটা নিয়ে যে আচ্ছা এটাও জোক ছিল। সো নতুন যারা আসতেছে তাদের ভিতরে যদি ট্যালেন্ট থাকে, প্লিজ ট্যালেন্ট থাকলে আমার সঙ্গে যোগাযোগ করেন, কোনো সমস্যা নেই। বাট ট্যালেন্ট যদি না থাকে তাহলে প্লিজ গ্রো সাম ট্যালেন্টস অ্যান্ড দেন কাম। অলরেডি ইন্টারনেট অনেক বাজে অবস্থা, আর বাজে করার দরকার নেই। এটাই আড্ডাতে কিন্তু আমরা অনেক বেশি সময় কাটিয়ে ফেলেছি, আপাতত সময় হচ্ছে বিদায় নেবার। রাজ ব্রো, আমরা আশা করছি অন্য কোনো আড্ডায় আমরা এই আড্ডাটা নিয়েই আবার কন্টিনিউ করব। তার আগে একটু বিদায় নিতে চাচ্ছি। আমি বিদায় নেবার আগে রাজ ব্রো আপনাকে একটু অনুরোধ করতে চাই, আপনি যদি মোহনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। যারা যারা আমাকে দেখছেন, আমাদেরকে দেখছেন, প্লিজ আমাদের জন্য দোয়া করবেন এবং আমার জন্য স্পেশালি দোয়া করবেন যেন আমি এই অনলাইন ক্লাসের যে ভিডিওগুলো ছিল ওগুলো যেহেতু একটা ব্রেক দিয়েছিলাম, ওটার জন্য কন্টিনিউ করতে পারি ইনশাল্লাহ। আপনাদের জন্য আমি টাক করতেছি, ইনশাল্লাহ আমি টাক থাকবো। অ্যান্ড ইয়েস, আই লাভ ইউ টু। ঈদ মোবারক রাজ ব্রো। সুপ্রিয় দর্শক, আমি রুম্পা ফারজানা স্টার ইনসাইটস থেকে আপাতত বিদায় নিচ্ছি। দেখা হবে অচিরেই, ততক্ষণ চোখ রাখুন মোহনা টেলিভিশনে।